আপনাদের সামনে এমন নতুন কিছু উদাহরণ তুলে ধরব যা দেখলে আপনারাও বলবেন এমনটাও কি হওয়া সম্ভব। এই মুহূর্তে বাংলাদেশ হিন্দুদের জন্য একটা নরক কুণ্ডে পরিণত হয়েছে। হরে কৃষ্ণ মন্ত্র জপ করছিলেন, এটাই তার অপরাধ, এটাই তার অপরাধ, আর এই কারণে তার হত্যা হয়ে যায়। কেন দিন দিন আপনাদের ওখানে হিন্দুদের শতাংশের হার কমে যাচ্ছে কেন? সেই উত্তর আর কে জানবে এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া? শুরুতেই আপনাদের একটা ভিডিও দেখাবো, আগে ভিডিওটা দেখুন, বাকি কথা তারপরে বলছি। শুনলেন কি স্লোগান উঠছে? এক একটা হিন্দু ধরে ধরে ড্যাশ কর। আমি বললাম না, শব্দটা উচ্চারণ করলাম না, কিন্তু আপনারা ইতিমধ্যেই সেই স্লোগান শুনে ফেলেছেন। এই ভিডিও বাংলাদেশে এই মুহূর্তে হিন্দুদের যে কি চরম অবস্থা সেটা নতুন কিছু নয়, তবে বর্তমানে সেটা আরো বেশি করে মাথাচাড়া দিয়েছে। সাম্প্রতিককালে বেশ কয়েকটি ঘটনার উদাহরণ আপনাদের আমি গত কয়েকটি এপিসোডে তুলে ধরেছি। আজকে এই এপিসোডে আপনাদের সামনে এমন নতুন কিছু উদাহরণ তুলে ধরব যা দেখলে আপনারাও বলবেন এমনটাও কি হওয়া সম্ভব। কোনো গণতান্ত্রিক দেশে, কোনো সভ্য দেশে এই ধরনের ঘটনা কি আদেও ঘটে, নাকি আমি বানিয়ে বানিয়ে বলছি? ইতিমধ্যেই অনেকেই কিন্তু আমার এই ভিডিওতে এসে কমেন্ট করে লিখে যান যে সমস্তটাই নাকি আমি বানিয়ে বানিয়ে বলছি, অথচ আমি ছবি তুলে ধরি। প্রত্যেকটা খবরের যে হেডলাইন হয় সেই হেডলাইন থেকে ভেতরের খবরে আমি কাট আউট আপনাদের সামনে তুলে ধরি, যে কোনোটাই মন গড়া কথা নয়। আমার মাথায় এসছে, গতকাল স্বপ্ন দেখেছি, আজকে আমি বলছি। ডোনাল্ড ট্রাম্পের মতন নয় বিষয়টা। তারপরে অনেকে বিশ্বাস করতে চায় না। আর আজ এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বাস করেন কি ছাই নাই করেন তাতে কোনো যায় আসে না, এটা বাস্তব কথা। এই কয়েকটা মৌলবাদীদের জন্য বাংলাদেশে ইসলাম ত্যাগের হিড়িক পড়েছে। আমি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখছিলাম, সেখানে একজন কিশোরী একটি অডিও বার্তায় তিনি বলছেন, এবং ইসলামে যে সমস্ত বিষয়গুলো তার খারাপ লাগে সেগুলোই তিনি উল্লেখ করছেন, এবং শেষে জানাচ্ছেন যে তিনি এই সমস্ত কারণেই ইসলাম ত্যাগ করছেন। ভাবুন, কয়েকটা মৌলবাদীদের জন্য যদি কেউ ধর্ম ছেড়ে চলে যায় তখন কেমন লাগে। আর যদি ধর্ম পালনের জন্য প্রতিটা মানুষকে একসঙ্গে বেঁধে রাখা যায়, তাহলে তার চেয়ে ভালো কি হতে পারে? দেখুন, আমার কিন্তু এই ভিডিওগুলোর মেসেজ অতি সাধারণ। সবাইকে একসঙ্গে থাকার আহ্বান জানানো হয়। সেখানে দাঁড়িয়ে বেশ কয়েকজন ঘটনা অস্বীকার করে গালিগালাজ করে যান, তাতে কোনো যায় আসে না। যারা গালিগালাজ করেন তারা যদি আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, কথা দিচ্ছি আপনাদেরও ভুল ভেঙে যাবে। প্রথমত আপনারা দুজনকে দেখুন, এই একজন এবং এই একজন। যারা এই দুজনকে চেনেন তাদেরকে নতুন করে আমি চেনানোর কিছু নেই, কিন্তু যারা চেনেন না তারা শেষ পর্যন্ত দেখুন। এনাদেরকে অবশ্যই চিনে যাবেন, পাশাপাশি জেনে যাবেন এই মুহূর্তে দাঁড়িয়ে এই দুজনের ভূমিকা ঠিক কতটা বাংলাদেশে হিন্দুদের এই নরক যন্ত্রণার নেপথ্যে। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন, বাংলাদেশ না, অ্যাকচুয়ালি এই দেশটা এই সময় দাঁড়িয়ে হেল ফর হিন্দুস, হিন্দুদের জন্য নরকে পরিণত হয়েছে এক সময়ের সোনার বাংলা। দেখুন, গত কয়েকদিনে বাংলাদেশে নতুন করে এমন কিছু ঘটনা ঘটেছে যা দেখলে আপনারও গায়ে কাঁটা দিতে বাধ্য। যার মধ্যে প্রথম ঘটনাটা আমি রেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সেখানকার মন্দিরের প্রধান পুরোহিত, তাকে মারধর করা হয়েছে। শুধু তো মারধর করা হয়নি, তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। অন্তত তাকে হত্যা করাই আসল উদ্দেশ্য ছিল বলে মনে করা হচ্ছে। বাংলা টেলিগ্রাফ করছে, বলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মন্দিরে পুরোহিতকে কুপিয়ে জখম। রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবই বলা হয় তাকে, কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুভাষ দেউরিকে
তার বয়স মাত্র 25। ভাবুন, তাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলার পর তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। সোমবার মানে 29শে জুন রাত আনুমানিক 12টার দিকে রাজধানীর পুরান ঢাকার ওয়ারী থানাধীন 15 নারিন্দা রোডের অগ্রণী ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে। দেখুন সুভাষ দেউরির সেই ছবি, হাসপাতালে শুয়ে থাকা অবস্থায় কিভাবে তাকে আঘাত করা হয়েছে, মাথায় গুরুতর চোট পেয়েছেন তিনি। বলছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। পুরোহিতের রুমমেট দুর্জয় সাহা সাংবাদিকদের জানান, রাতে বাসা থেকে ওষুধ কেনার উদ্দেশ্যে বের হন সুভাষ দেউরি। পথে একদল দুর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি মাথা, হাত ও পায়ে গুরুতর জখম হন। হামলার পর দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তিনি দীর্ঘ সময় ঘটনাস্থলে অচেতন অবস্থায় পড়েছিলেন। দুর্জয় সাহার দাবি, হামলার পর ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন থেকেই নাকি সুভাষ দেউরির বোন জয়ার কাছে ফোন করা হয়। ফোনে অজ্ঞাত ব্যক্তি 20,000 টাকা দাবি করে। বিষয়টি পরিবারের সদস্যরা আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছেন। দেখুন, গত এপিসোডেই আপনাদের আমি দেখিয়েছি যে একজন ছাত্রলীগের কর্মী, পরবর্তীতে আওয়ামী লীগের তিনি সদস্য ছিলেন, প্রান্ত, তাকে কিভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। প্রথমত বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় সিভিল ড্রেসে, বলা হচ্ছে নাকি তারা গোয়েন্দা বিভাগের পুলিশ। পরবর্তীতে তাকে যখন খোঁজ করতে যাওয়া হয় তখন পুলিশ আধিকারিকরা পরিবারের লোকজনের কাছ থেকে টাকা চায়। একই রকম প্যাটার্ন দেখুন এদিকেও দেখা যাচ্ছে। ওটার অভিযোগ ছিল তিনি আওয়ামী লীগ কর্মী, এদিকে অভিযোগ রয়েছে তিনি একজন হিন্দু এবং তার চেয়েও বড় কথা তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মন্দিরের প্রধান পুরোহিত। ভাবুন এবার, বলছে কি, এ বিষয়ে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান জানান, এই ঘটনাটি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। এখনও আমাদের কাছে কেউ এই বিষয়ে জিডি বা অভিযোগ দায়ের করেননি। একটা মানুষ, তাকে রাত 12টায় আঘাত করা হলো, প্রায় হত্যার ষড়যন্ত্র বলতে পারেন। তার কাছ থেকে সমস্ত জিনিসপত্র কেড়ে নেওয়া হলো, যা যা ছিল, ওষুধ কিনতে গেলে যা যা মানুষ সঙ্গে করে নিয়ে যায়, সমস্ত কিন্তু ছিনিয়ে নেওয়া হলো। এরপর কি বলা হচ্ছে, এরপর পরিবারের থেকে 20,000 টাকা দাবি করা হচ্ছে। এত কিছু ঘটনা হলো, তার পরের দিন তাকে উদ্ধার করা হলো, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে ভর্তি করানো হলো। ছবি মানুষ দেখতে পেয়েছে, সবাই জানে। কিন্তু পুলিশ কি বলছে? পুলিশ বলছে, আমরা তো সাংবাদিকদের কাছ থেকেই এই ঘটনা জানতে পেরেছি, আমরা তো এই ঘটনা জানতেই পারিনি, তার কারণ আমাদের এখানে কেউ জিডি করতে আসেনি, কেউ অভিযোগই দায়ের করেনি। আর অভিযোগ দায়ের করলেও আপনারা স্বীকার করেন না মশাই, অভিযোগ দায়ের করলেও আপনারা তদন্তে নামেন না। অভিযোগ করে কি লাভ? কে জানে, অভিযোগ হয়তো হয়েছে, এত বড় ঘটনা ঘটে গেছে, তার অভিযোগ হবে না? আর অভিযোগ হওয়ার পরে পুলিশ বলছে দেখুন আমাদের কাছে তো কিছু করার নেই, কে করেছে না করেছে কি করে বুঝবো? এটা তো গেল একদম ওপেন খবর, ওপেন। আর একটা খবর যেটা এই মুহূর্তে বাংলাদেশের শীর্ষ সংবাদ মাধ্যমগুলো স্রেফ এড়িয়ে গেছে। দেখুন, ত্রিপুরা ইনফো থেকে এই খবর আমি আপনাদের সামনে তুলে ধরছি। হিন্দু ওম্যান হ্যাক টু ডেথ মেয়ারলি ফর চ্যান্টিং হরে কৃষ্ণ মন্ত্র অ্যাট হোম ইন বাংলাদেশ। বাড়িতে পুজোর সময় হরে কৃষ্ণ মন্ত্র জপ করছিলেন, এটাই তার অপরাধ। আর এই কারণে তার হত্যা হয়ে যায়। কিভাবে? বলছে, দ্য লেটেস্ট বেস্টিয়ালিটি অফ দ্য পয়জন্ড বাংলাদেশি মোমিনস কেম টু লাইট ইন obscure পায়ারি ভিলেজ আন্ডার ফুলপুর সাব ডিস্ট্রিক্ট আন্ডার দ্য ময়মনসিংহ ডিস্ট্রিক্ট অফ দ্য গোদাম country. It was on last Sunday evening that an aged lady, রেনুবালা সরকার তার নাম, বয়স 55 বছর, had been chanting the hymn dedicated to Hare Krishna sitting in the courtyard of her house. আমাদের হিন্দু পরিবারে উঠানে একটি করে তুলসী মঞ্চ থাকে, আর সেই তুলসী মঞ্চে সন্ধ্যের সময় একজন 55 বছর বয়সী প্রৌঢ়া রেনুবালা সরকার তিনি সন্ধে বাতি দিচ্ছিলেন।
আর সেই সময় ধূপ হাতে নিয়ে হরে কৃষ্ণ জপ করছিলেন। ভাবুন, একদম নর্মাল, সব কিছু স্বাভাবিক রয়েছে, এর মধ্যে অস্বাভাবিকতা কিচ্ছু নেই। তিনি কাউকে খুন করতে যাননি, তিনি কোনো ধর্মের বিরুদ্ধে কোনো রকম হিংসা ছড়াতে যাননি। কিন্তু এই ঘটনাটা ভালো লাগেনি। বলছে এ নটোরিয়াস মুমিন আইডেন্টিফাইড অ্যাজ মাজারুল ইসলাম listened to this while passing by Renubala's house and was righteously indignant beyond endurance. সামনে দিয়ে যাচ্ছিলেন, বাড়ির সামনে দিয়ে মাজারুল ইসলাম, তার বয়স মাত্র 25, তিনি নাকি এখন মমিন হয়ে গেছে। যাই হোক, একজন মমিন, 25 বছর বয়সী একজন মমিন, তার নাম হচ্ছে মাজারুল ইসলাম। তিনি ঠিক সেই সময় সেই রেনুবালা সরকারের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন, আর তিনি সেটা দেখার পর নিজেকে সামনে রাখতে পারেননি, রাগ মাথায় উঠে গেছে। তারপর তিনি কি করেন? দ্য পিওস মাজারুল ইন্ট্রোডাক্ট টু রেনুবালাস হাউস অ্যান্ড হ্যাকড হার দ্য ডেথ বিফোর হাইডিং হার লাইফলেস বডি আন্ডার দ্য কভার অফ ওয়াটার হ্যাচিন্ট বিলো দ্য কালভার্ট। The members of Renubala's family who were absent from home at the time when she was hacked without any reason or provocation later came to know of what had happened and discovered the body with the help of police personnel who had arrived from Phulpur sub-district headquarters after being arrested. Monster Mazarul confessed that he had failed incense by listening to Hare Krishna being sung by slain Renubala and hacked her to death. হরে কৃষ্ণ মন্ত্র তার সহ্য না হয় সেই মমিন তার বাড়িতে ঢোকে, উঠানে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। যখন মৃত্যু নিশ্চিত হয় তখন তাকে জলের ট্যাঙ্কের একটি কালভার্টের পাশে লুকিয়ে, বডিটাকে লুকিয়ে সে দেখুন, তারপর যখন বাড়ির লোকেরা ছিল না, যখন এই ঘটনাটা ঘটে, বাড়ির লোকেরা যখন আসে তখন তাকে খুঁজে পাওয়া যায় না। অনেক শেষে পুলিশের সাহায্যে বডি উদ্ধার হয়, এবং বডি উদ্ধার হওয়ার পর সাধারণ যারা দেখেছে, সাক্ষী যারা, তাদের অভিযোগের ভিত্তিতে এই মাজারুলকে গ্রেপ্তারও করা হয়েছে এই ঘটনা ময়মনসিংহের। কিন্তু তাকে পরক্ষণেই বেল দিয়ে দেওয়া হবে বলে এই যে এই এলাকার বাসিন্দারা দাবি করছে। তাদের কি দাবি? বলছে সোর্সেস ফ্রম বাংলাদেশ সেড দ্যাট আলটিমেটলি দ্য কেস উইল নট গো এনিওয়ার বিকজ দ্য কিলার মাজারুল উইল চেঞ্জ হিজ ভার্সন ইন কোর্ট অ্যান্ড দ্য ব্রাইভ দ্য পুলিশ ইনটু ফাইলিং এ উইক চার্জশিট। বলছে এখন তিনি তার দোষ স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন যে আমার শুনতে খারাপ লাগছিল, তিনি হরে কৃষ্ণ নাম করছিলেন, যেটা আমার রক্ত গরম করে দেয়, আমার মাথা গরম হয়ে যায়, আর ঠিক সেই সময় আমি এই হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলি। কিন্তু সেখানকার বাসিন্দারা বলছে সে তো ছাড়া পেয়ে যাবে, চার্জশিটেও তার নাম থাকবে না। কেন? কিলার মাজারুল তিনি তার বয়ান পাল্টে ফেলবে পুলিশের সহযোগিতাতেই। বুঝতে পেরেছেন? মানে কোর্টে যাওয়ার আগে বলছে বিসাইডস দেয়ার উইল বি নো আই উইটনেস ইন দি কেস। আর যারা দেখেছে ঘটনাটা তাদেরকেও চুপ করিয়ে দেওয়া হবে। তখন বলা হবে যে কোনো আই উইটনেস নেই। অ্যাজ থিংস স্ট্যান্ড উই আর ল্যাম্পস টু দিস টেররিস্টিক আইডিওলজি ইজ ওয়াইপড আউট লক stock and barrel. We cannot survive in this country here, said sources from the hellhole of Bangladesh. বলছে এই মুহূর্তে বাংলাদেশ হিন্দুদের জন্য একটা নরক কুণ্ডে পরিণত হয়েছে, সেখানে হিন্দুদের জন্য কোনো স্থান নেই। আর এই ধরনের আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এক একটা করে হিন্দু ধরা হচ্ছে আর কিভাবে ধৈরা ড্যাশ করা হচ্ছে। এই উদাহরণ দুটো আপনাদের আমি দেখিয়ে দিলাম। কিন্তু এই যে মন্ত্র, এই যে এক একটা হিন্দু ধর ধৈরা ড্যাশ কর, এই যে মন্ত্র, এই মন্ত্রের উৎপত্তি কে ছড়ালো এই মন্ত্র বাজারে? কেন এটা স্লোগান হয়ে গেল এখন বাংলাদেশে? সেই প্রশ্নের উত্তরও খুঁজব। দেখুন, শুধু তো মৌলবাদী যারা তারা করছে, যারা গুন্ডা দুর্বৃত্ত দুষ্কৃতী তারা করছে তা তো নয়, পুলিশও রয়েছে, প্রশাসনও রয়েছে। একাধিক এপিসোডে আপনাদের আমি দেখিয়েছি প্রমাণ ধরে, আরও একবার দেখাচ্ছি। বলছে বাংলাদেশ সুনামগঞ্জ এরাপ্টস ওভার অ্যালেজড ফেসবুক পোস্ট হিন্দু ইউথ অ্যারেস্টেড অ্যাজ মব টার্গেটস হোম টেম্পলস। দেখুন, সেখানে মন্দির ভাঙচুর হয়। আচ্ছা,
কয়েকজন মব এসে ঘর ধর ভাঙচুর করে হিন্দুদের, সেই ছবি ভিডিও বানিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড করেছিলেন এই ব্যক্তি। ইনি হিন্দু, একে গ্রেপ্তার করা হয়েছে। কেন? তার কারণ হচ্ছে তুমি কেন আপলোড করেছো ভাই, ফেসবুকে কেন এই ধরনের ছবি আপলোড করেছো, আর এই ছবি কেন ঘটছে, যারা ঘটাচ্ছে তাদেরকে কেউ গ্রেপ্তার করে না। যারা এসে দুষ্কৃতীরা হিন্দুদের বাড়িতে ভাঙচুর চালাচ্ছে, মন্দিরে ভাঙচুর চালাচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করেনি পুলিশ। পুলিশ কাকে গ্রেপ্তার করেছে? যে এই ভাঙচুরের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল তাকে গ্রেপ্তার করেছে। ভাবুন ভাবুন, তাহলে পুলিশেরও সহযোগিতা রয়েছে। যেখানে সেনাবাহিনী একটি বিশেষ ধর্মের স্লোগান, বিশেষ ধর্মের মানে পাঠ দিতে যাচ্ছে, স্লোগান রাস্তায় দিতে যাচ্ছে, ভাবুন সেই দেশে পুলিশ আর কি হবে? সেনাবাহিনী যখন একটি ধর্মের হয়ে কাজ করে তখন পুলিশ আর কতটুকু নিরপেক্ষ থাকতে পারে? এটা তো অবশ্যই একটা প্রশ্নচিহ্ন থাকতেই পারে। বলছে দেখুন, তারপর এটা হচ্ছে রংপুর, ময়মনসিংহ দেখালাম, এবার রংপুরের কয়েকটা কেস দেখাচ্ছি। হিন্দু পোস্ট করেছে, বাংলাদেশি মিডিয়া বলছে ফ্রম মার্ডার টু মব রুল। বুঝতে পারছেন? মানে মব রুলই চলছে এখন, মব জাস্টিস চলছে বাংলাদেশে, মব জাস্টিস। কি করেছো তুমি? হরে কৃষ্ণ বলেছো, মার খাও মরে যাও। কি করেছো তুমি? রামের মূর্তি স্থাপন করবে বলছো, মার খাও মরে যাও। আচ্ছা, হিন্দুদের জন্য লড়াই করছো, মার খাও মরে যাও। পুলিশ, সেনা, প্রধানমন্ত্রী, বিরোধী দল সব দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে আর দেখছে। আর আপনি যখন এই ভিডিওগুলো, যখন এই তথ্যগুলো আমি তুলে ধরি রণক্ষেত্রের এপিসোডে, তখন কয়েকজন এসে তার নিচে কমেন্ট করে চলে যায় আপনাদের কোনো কাজ নেই, আপনাদের ওখানকার সংখ্যালঘুদের দেখুন, এখানকার সংখ্যালঘুরা অনেক ভালো আছে, অনেক ভালো আছে। আপনাদের ওখানকার সংখ্যালঘুরা দিন দিন কেন পার্সেন্টেজ কমছে বলতে পারবেন? যারা এই ধরনের মন্তব্য করছেন, এই ধরনের মন্তব্য যারা করছেন তারা বলুন কেন দিন দিন আপনাদের ওখানে হিন্দুদের শতাংশের হার কমে যাচ্ছে? কেন? ভারতে তো মুসলিমদের সংখ্যা বাড়ছে, শতাংশের হার দেখলেই বোঝা যায়। তাহলে বাংলাদেশে কেন সেটা নিম্নমুখী? এরপরেও আপনাদের কথা বলার মুখ থাকে? আর যদি থাকে তাহলে এই প্রশ্নের উত্তরটা দিয়ে যান, কেন নিম্নমুখী, তাহলে আমি বুঝে নেব। আচ্ছা, তারপর দেখুন রংপুরে কি ঘটনা ঘটেছে। 15 এপ্রিল 2026 খবর। অ্যাটলিস্ট 7 হিন্দু ফ্যামিলিজ টার্গেটেড ইন রংপুর অ্যাজ পুলিশ ডাউনপ্লে কোঅর্ডিনেটেড মব ভায়োলেন্স। বলছে ওইসব কিছু নয়, মব ভায়োলেন্স আবার কি জিনিস, ওসব কিছু নয়, কোনো গুরুত্বই দিচ্ছে না পুলিশ। অথচ দেখুন 7টি ফ্যামিলি তাদেরকে টার্গেট করা হয়েছে, তাদের বাড়ি ঘর দেখে দেখে ভাঙচুর করা হয়েছে, কিচ্ছু বাকি রাখিনি। একটা টিনের ঘর, সেটাকেও দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে। এই ভিডিওটা দেখুন, এই ভিডিওটা ভালো করে দেখুন। 2026 27 জুন রাত 8:34:24। এই ভিডিওটা পোস্ট করেছে ভয়েস অফ বিডি হিন্দুস। কি লিখেছে? বলছে ইন রংপুর সিটি নেক্সট টু দ্য জু ইন হনুমাতলার যে চিড়িয়াখানা রয়েছে তার পাশেই হিন্দু বিজনেসম্যান রতন চন্দ্র রায়'s shop was looted and vandalized. Ratan was brutally beaten with bricks, stone and local weapons. Is there any security left for Hindus in Bangladesh? রতন চন্দ্র রায় এই দোকানির নাম, এটাই তার অপরাধ, এটাই তার অপরাধ। কয়েকজন এসছে রাতের অন্ধকারে 8:34, তখন আমাদের এখানে ভর সন্ধ্যা, সেই সময় জমজমাট থাকে সব কিছু। সেই সময় এসে এদিকটা দোকান থেকে আমি বাইরের দিকটা দেখছি, যতটুকু দেখা যাচ্ছে অনেক লোকজনও আছে, আলোও জ্বলছে, আর কয়েকজন দুষ্কৃতী এসে সরাসরি ভাঙচুর চালাচ্ছে আর সমানে লড়াই করে যাচ্ছেন রতনচন্দ্র রায়। শেষ পর্যন্ত কিছুই হয়নি, এই দোকানটাও পুরো ভেঙে দুর্মুষ করে দেওয়া হয়। এই মুহূর্তে বাংলাদেশে হিন্দুদের অবস্থা এতটাই শোচনীয় যে যত দেখাবো শেষ কিছুতেই হবে না। আপনাদের আমি দেখিয়েছি পুরো তথ্য তুলে ধরে। এই বছরই মাত্র কয়েক মাসে, প্রথম 4 মাসেই 505টি ঘটনা ঘটেছে হিন্দু নির্যাতনের, যেখানে ভাঙচুর, বাড়ি ভাঙচুর, হত্যা থেকে শুরু করে গুম করে দেওয়া, সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া, সরকারি চাকরি থেকে বিতাড়িত করে দেওয়া। শুধু কি তাই, দেশ ছাড়া করা এটাও রয়েছে তার মধ্যে। নতুন দেখুন, নতুন করে তো কিছু নয়, সেই 47 সাল থেকেই হয়ে আসছে। সেই সময় ভারত ভাগের সময় বাংলাদেশ মানে তৎকালীন পূর্ব পাকিস্তানে
যতটা হিন্দু ছিল আর কি শতাংশের হারে, আজ আপনি দেখুন 2026-এ এসে দাঁড়িয়ে বাংলাদেশে তত শতাংশ হিন্দু কি রয়েছে? 8%-এর নিচে এসে ঠেকেছে। এটা তো চলছিলই, কিন্তু হাসিনার আমলে কোথাও একটা গিয়ে স্থিতিবস্থা দেখা যাচ্ছিল, যেটা 2024-এর 5ই আগস্টের পর থেকে আবার মাথাচাড়া দিয়েছে। কেন? তার কারণ হচ্ছে ডাক্তার মোহাম্মদ ইউনূস এসে সেই সমস্ত জঙ্গিদের, সেই সমস্ত মৌলবাদদের জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল, তিনি ছেড়ে দিয়েছিলেন তার নির্দেশে। যেগুলো হাসিনার আমলে যাদেরকে চিহ্নিত করে করে জেলে ভরা হয়েছিল, যে সমস্ত জঙ্গি, যে সমস্ত মৌলবাদী ধর্মের নামে ব্যবসা করে তারা লাভবান হতে চায়, সমর্থন আদায় করতে চায়, এই ধরনের মেটেরিয়ালগুলোকে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে বাজারে ছেড়ে দিয়েছিল, জেল থেকে ছেড়ে দিয়েছিল। আর আজ তারেক রহমানের আমলে এরা দাপিয়ে বেড়াচ্ছে। তাদের মধ্যেই আমি এই দুজনের ছবি আমি শুরুতেই রেখেছিলাম। কেন রেখেছিলাম? এই যে এই দুজন, এই একজন কেন? তার কারণ এই আর্টিকেলে আপনাদের স্পষ্ট করে দিচ্ছি। দেখুন, নতুন করে হিন্দুদের ওপর নির্যাতন যেই গোটা বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে, এটার উৎপত্তি কিন্তু ওই একটা জায়গাতেই, রাম মূর্তি স্থাপন, যেখান থেকে সমস্ত দেশের হিন্দুরা একত্রিত হয়ে ঢাকার রাস্তায় পর্যন্ত মশাল মিছিল করেছে। এই বিতর্কটা শুরু হলো কেন? দেখুন, হিন্দু ভয়েস করছে বাংলাদেশ হিন্দু রিস্ক দেয়ার লিভস ফর ধর্ম and dignity while their self-proclaimed defenders remain silent. তারেক রহমান বলেছিলেন না যে আমার দেশে, মানে এবার বাংলাদেশ হবে একটা সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশে সমস্ত ধর্মের মানুষরা একসঙ্গে থাকবেন, তিনি কথা দিয়েছিলেন। ওয়াকারুজ্জামান বলেছিলেন সেনাপ্রধান হাসিনা দেশ ত্যাগের পর, যে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব, এইবার সমস্ত ধর্মের মানুষজন সেই সুন্দর বাংলাদেশের অংশ হবেন। কিন্তু যারা এই ধরনের কথা বলেছিলেন তারা এখন স্টিল সাইলেন্ট, মুখে কুলুপ এঁটে ফেলেছে, চেন আটকে দিয়েছে বলতে পারেন। এবার বলছে দ্য কনস্ট্রাকশন অফ দ্য শ্রী রাম মূর্তি প্রসিড openly and without controversy as part of the development of the Sri Sri Radha Govindo and Kali temple complex for nearly 2 years. গাইবান্ধায় রাম মূর্তি যেটা তৈরি হচ্ছিল, সেই রাম মূর্তি যে তৈরি হচ্ছিল সেটা কিন্তু গত 2 বছর ধরেই হচ্ছিল এই কাজ, এবং সেই কাজ খুবই শান্তিপূর্ণভাবেই হচ্ছিল, কোনো রকম বিতর্ক ছাড়াই হচ্ছিল শ্রী শ্রী রাধা গোবিন্দ এবং কালী টেম্পল কমপ্লেক্সের উদ্যোগে। তাহলে ব্যাঘাতটা কখন ঘটলো? বলছে দ্যাট চেঞ্জড abruptly in the first week of June, জুনের প্রথম সপ্তাহে, when the coordinated campaign of online agitation emerged, targeting not only the proposed murti but Bangladeshis Hindu themselves. সেই সময় থেকেই শুরু হয় অনলাইনে প্রচার, শুধুমাত্র রাম মূর্তির বিরোধিতা নয়, গোটা হিন্দু জাতির বিরোধিতা করে অনলাইনে প্রচার শুরু করে কয়েকটি সংগঠন, কয়েকটি অর্গানাইজেশনস। বলছে অর্গানাইজার্স অ্যান্ড সাপোর্টার্স ডিসেমিনেটেড derogatory content, sectarian propaganda and hate speech directed at Sri Ram, Hindu religious practices and Bangladesh's indigenous Hindu minority through social media platform. What began as an online campaign soon evolved into a nationwide movement or organized mobilizations. আমি আপনাদের বেশ কয়েকটা এপিসোডে আমি আপনাদের একাধিক এই ধরনের ভিডিও দেখিয়েছি, যেখানে শ্রীরামচন্দ্রের বিরুদ্ধে কটু কথা বলা হচ্ছে, তার ছবি পোস্টার হিসেবে টাঙিয়ে অপকর্ম করা হচ্ছে। শুধু কি তাই, প্রকাশ্য রাস্তায়, ঢাকার রাস্তায় দাঁড়িয়ে এনসিপির কোচি নেত্রী তিনি বলছেন যে এখানে হিন্দু ধর্মের মানুষরা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করলে লাথ মেরে ভারতে পাঠিয়ে দেবো। এই ধরনের মন্তব্য, মানে উগ্র প্রচার সোশ্যাল মিডিয়ায়, অনলাইনে কিন্তু শুরু হয়ে গিয়েছিল জুনের প্রথম সপ্তাহ থেকেই। আর এর পেছনে কাজ করেছিল বিরাট কিছু অর্গানাইজেশনস। সেই অর্গানাইজেশনসের হোতা এই দুজন। কারা এরা? এবার আপনাদের বলছি। Our previous investigative report documented how this campaign was systematically applied by Islamist hardliners and extremist figures. আমি দেখিয়েছি আপনাদের, ইনক্লুডিং জসিমউদ্দিন রহমানি। আসছে, এই হচ্ছে সেই ব্যক্তি জসিমউদ্দিন রহমানি, দ্য স্পিরিচুয়াল লিডার অফ দ্য আনসারুল্লাহ বাংলা টিম।
এ ডেজিগনেটেড টেররিস্ট অর্গানাইজেশন। আনসারুল্লাহ বাংলা টিম, এবিটি, কারা চেনেন না? সবাই চেনেন। এই সংগঠনকে জঙ্গি সংগঠন তকমা দেওয়া হয়েছিল। আর এই যে ব্যক্তি দেখতে পাচ্ছেন জসিমউদ্দিন রহমানি, একে হাসিনার আমলে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এসে সবার প্রথম তিনি যে কাজটা করেছেন, এনাকে জেল থেকে বার করে দিয়েছেন। এখন তিনি ফ্রি হ্যান্ড পাখির মতন উড়ে বেড়াচ্ছেন আর এই ধর্মীয় মৌলবাদে তিনি আগুন দিয়ে যাচ্ছেন, আগুনে ঘি ঢেলে যাচ্ছেন। আরও আছে আতাউর রহমান বিক্রমপুরী, এই ব্যক্তি আতাউর রহমান বিক্রমপুরী, আমির অফ আজাদি আন্দোলন বাংলাদেশ। আজাদি আন্দোলন বাংলাদেশের হোতা একটা সংগঠন। এই সংগঠনটাও কিন্তু একটি জঙ্গি সংগঠন। আমি বলছি না, বাংলাদেশি কাউন্টার টেররিজম এজেন্সিজ অ্যান্ড মেজর ন্যাশনাল মিডিয়া আউটলেটস হ্যাভ কনসিস্টেন্টলি আইডেন্টিফাইড বিক্রম পুরী অ্যাজ এ র্যাডিক্যাল ইসলামিস্ট preacher. In November 2025, he was arrested on allegations of inciting mob violence against prominent media organizations, including the Daily Star and Pratham Alo. The intervention helped transform a local religious project into a national political and sectarian controversy. এই যে লোকটি এর নাম কি? বিক্রমপুরী, আতাউর রহমান বিক্রমপুরী। সে হচ্ছে আজাদি আন্দোলন বাংলাদেশ, একটি জঙ্গি সংগঠন। তিনি আমির, মানে জামাতে ইসলামের যেমন আমির আছে সেরকম তার আমির, মানে প্রধান সংগঠক যাকে বলে হয়। এই দলটি 2025-এর নভেম্বরে যে সমস্ত মিডিয়া হাউসে ডেইলি স্টার, প্রথম আলো ভাঙচুর করা হয়েছিল, আপনারা দেখেছিলেন না? আমি দেখিয়েছিলাম রণক্ষেত্র এপিসোডে, আপনাদের আমি সেই ছবি দেখিয়েছিলাম। ভাঙচুর করা হয়েছিল, সেই ভাঙচুরের সঙ্গে যুক্ত ছিলেন এই ব্যক্তি। পরেই কিন্তু প্রত্যেকটা মিডিয়া হাউস এবং বাংলাদেশের কাউন্টার টেররিজম এজেন্সি তাদেরকে জঙ্গি সংগঠন বলে তকমা দেয় এবং একে জঙ্গি হিসেবে ঘোষণা করা হয়। তারপর থেকে তাকে গ্রেপ্তার করে জেলে রেখে দেওয়া হয়েছে। এখন তিনি জেলেই আছেন, কিন্তু কাজকর্ম জেল থেকেই হচ্ছে। অনলাইনে কাজ তো ভাই, অনলাইনে কিছু হেড স্পিচ ছড়িয়ে দাও, অনলাইনে কিছু হিংসা প্রচার করে দাও, তাতে কে কি দেখতে আসলো? হাতে মোবাইল, পুলিশ প্রশাসনই দিয়ে দেয়। যেখানে সেনা একটি ধর্মের হয়ে প্রচার করতে পারে রাস্তায়, প্রকাশ্য রাস্তায়, সেখানে জেলে থেকে একজন জঙ্গি মৌলবাদীর হাতে মোবাইল পৌঁছে দেওয়াটা কোনো বড় কথা নয়। বুঝতে পারছেন কোন কান থেকে এই জুনের প্রথম থেকে আবার নতুন করে হিন্দু নির্যাতনের মৌলবাদী বেলুনে ফু দেওয়া শুরু হলো? তার প্রধান কাণ্ডারি হচ্ছে এই দুজন ব্যক্তি, যে দুজন ব্যক্তির ছবি আমি একদম প্রথম স্লাইডেই রেখেছিলাম। এই হচ্ছে সেই রহমানি আর এই হচ্ছে সেই বিক্রমপুরী। আর এরা দুজন খোলা হাতে এখন কাজ করে চলেছে। ইনি জেলের বাইরে, ডক্টর মোহাম্মদ ইউনূস এসে ছেড়ে দিয়েছিলেন, ইনি এই মুহূর্তে জেলে রয়েছেন, কিন্তু তাতে কোনো যায় আসে না। জেল থেকে তিনি সমস্ত অপারেশন করে যাচ্ছেন আর এদেরকে নিয়ন্ত্রণ করছেন কে? ওয়ান অ্যান্ড অনলি বাংলাদেশের এই মুহূর্তে 1 নম্বর প্রাইম মিনিস্টার, হ্যাঁ 1 নম্বরই বটে, যে উড়ে এসে জুড়ে বসে প্রাইম মিনিস্টার হয়ে যায়, তারেক রহমান। তিনি যদি পরিচালনা না করতেন তাহলে প্রশাসন তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিত। প্রশাসন তো তাদের বিরুদ্ধে অন্তত ব্যবস্থা নিত যারা সোশ্যাল মিডিয়ায় হিন্দু ধর্মকে অপমানিত করে চলেছে প্রতিদিন, অপমান করে চলেছে প্রতিদিন। শ্রীরামচন্দ্রের বিরুদ্ধে যারা অপকর্ম করছে, যারা হিংসা ছড়াচ্ছে, ঘৃণ্য প্রচার করছে, তাদেরকে কেন পুলিশ প্রশাসন গ্রেপ্তার করছে না? তাদের বিরুদ্ধে কেন পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না? সেই উত্তর আর কে জানবে? এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া? যদি আপনি জেনে থাকেন, মানে যারা লিখছেন যে এই সমস্ত ঘটনা ভুয়ো, আমি নাকি প্রতিদিন এসে মিথ্যা প্রচার করি, তাদেরকে আমি বলছি, যদি আপনি জেনে থাকেন তাহলে আপনি লিখুন কমেন্ট বক্সে আপনার মতামত। আর যদি এই ভিডিওটা মনে হয় ইনফরমেটিভ তাহলে অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন। আর প্লাস নিউজ 24/7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না?
তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।